অপুর পাঠশালায় সকলকে স্বাগত জানাই। কারকের সমস্ত ভাগ এবং কারক সম্পর্কে প্লেলিস্টে দেয়া ছিল কমপ্লিট, অর্থাৎ অনুশীলনীটা বাকি রয়েছে। কিছু স্যাম্পল পেপার বা সেট দিয়ে দেওয়া হবে। সমাস নিয়ে আজকে প্রথম আলোচনা, প্রথম ভাগ। সমাস কি, যেখানে থাকবে সমাস কি, সমাসের ভাগ কি কি, সমাস যেমন সমাসবদ্ধ পদ কি, সমসমান পদ কি, পূর্বপদ কি, পরপদ বা উত্তর পদ কি, এইগুলো নিয়ে আলোচনা। এবং ছোটোখাটো বিষয় যেমন দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, নিত্য, বাক্যাশ্বরী, এই যে সমাসগুলোর ভাগগুলো নিয়ে একটু আলোচনা প্রথমে থাকবে। Audio Jungle. Audio Jungle. সমাস সমাস নিয়ে আজকে আলোচনা করব। সমাসের যে প্রথম পার্ট, আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব যে সমাস কি, সমাসের ভাগগুলো কি এবং সমাসের মধ্যে কি কি পার্ট রয়েছে সেগুলো আলোচনা করব। আচ্ছা, প্রথম হচ্ছে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আচ্ছা, সমাস কি? সমাস হলো দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলন। আবার বলছি, সমাস হলো দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলন। তা আমরা এই সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে বুঝবো। দেখো, এখানে আমরা কতগুলো ভাগ করেছি। প্রথম করেছি দুটি শব্দ, তারপর হচ্ছে তিনটে শব্দ, তারপর হচ্ছে চারটে শব্দ। দুটো শব্দে কি আছে? গাছ পাকা। দেখো, গাছ পাকা, এটাকে আমরা যদি দুটো শব্দে ভাঙি সেটা হচ্ছে গাছে পাকা। তাহলে এখানে দুখানা পদ রয়েছে, এই পদগুলোর যখন সংক্ষেপে আমি লিখছি গাছ পাকা। আবার দেখো, আমি, তুমি ও সে, এখানে তিনটে পদ রয়েছে, এই পদগুলো যখন একটি ছোট্ট পদে নিয়ে আসি সেটা কি হয়ে যায়? আমরা। আমি, তুমি, সে, সেটাকে আমরা ভাগ করে কি লিখলাম? আমরা। আবার দেখো, চারটে পদ, শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, এগুলোকে আমরা যখন এক পদে পরিণত করছি, তাহলে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। ঠিক আছে? যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চারটে পদ রয়েছে, সেটা একসাথে কি করলাম না শঙ্খ, চক্র, গদা, পদ্ম লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই সমাস কি বা সংজ্ঞাটা আমরা মোটামুটি একটা আন্দাজ বা বুঝতে পারলাম। ঠিক আছে? এবার আমরা আসবো সমাসের যে পার্টগুলো রয়েছে। যে সমাস করতে গেলে কিছু তো জিনিস জানতে হবে। সমাস কি, মানে সমাসবদ্ধ পদ কি, সমসমান পদ কি, এই যে ভাগগুলো জানতে হবে। এই ভাগগুলো সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে সমাসবদ্ধ পদ। প্রথম আমরা আসছি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। হ্যাঁ, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কি না, সংজ্ঞায় আসি যে পূর্বপদ এবং পরপদ বা সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। দেখো, আমি এটাকে একটু বিস্তারিত আলোচনা মাধ্যমে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এখানে আমি বললাম, একটা লিখলাম, ধরো রামানুজ। আমি এখানে লিখলাম ধরো রামানুজ। দেখো, রামানুজ, আমি যদি এই রামানুজকে ভাঙি, আমরা কি কি পাচ্ছি? একটা পাই রাম, আরেকটা পাই অনুজ। ঠিক আছে? তাহলে একটা পদ পাচ্ছি রাম আর একটা অনুজ পাচ্ছি।
দেখো এক্ষেত্রে যেহেতু রাম আমার এদিকে আগে আছে অর্থাৎ পূর্বে আছে, সেটা হচ্ছে পূর্বপদ। আর যেহেতু অনুজ আমার পরে রয়েছে সেই জন্য হচ্ছে এটা পরপদ। তাহলে বুঝতে পারলে যে এই সমাসের ক্ষেত্রে দুটো পদ নিয়ে আমার কাজ হবে, একটা পূর্বপদ একটা পরপদ। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা সমস্ত পদের যখন আমরা সংজ্ঞা দেখছিলাম, সমস্ত বা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের, এখানে দেখলাম যে পূর্বপদ আর পরপদ এইগুলো কি, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো সংজ্ঞা এবার আসি যে পূর্বপদ পরপদ বা সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ। দেখো এক্ষেত্রে রামানুজ একটা উদাহরণ, এই রামানুজকে বলা হয় সমস্ত পদ। কেন না, রামানুজ ভাঙলে আমরা কী কী পাচ্ছি, রামের অনুজ, রামের হচ্ছে পূর্বপদ, অনুজ হচ্ছে পরপদ। রামানুজ সমাস করলে আমরা কি পেলাম, রামের অনুজ। ঠিক আছে, তাহলে এবার এই যে রামের অনুজ, এই পূর্বপদ পরপদ মিলিতভাবে তৈরি হচ্ছে সমসমান পদ। আর এই সমসমান পদ যখন সমাসে পরিণত হয়, মানে এই দুটো পদ যখন এক পদে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত পদ। ক্লিয়ার হলো? তাহলে সমসমান পদ কোনগুলোকে বলবো, পূর্বপদ পরপদ উভয়কেই আমরা বলবো সমসমান পদ। আর এই সমসমান পদ থেকে যখন এক পদে পরিণত হয়ে সমাস হচ্ছে তখন হচ্ছে সমস্ত পদ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখব সমসমান পদ কাকে বলে। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সমস্ত পদ গেল, এবার সমসমান পদ। যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাকে বলা হয় সমসমান পদ। আবার বলি, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয়। হ্যাঁ, তাহলে যেসব পদের দ্বারা সমাস মানে কি, পূর্বপদ পরপদ বা উত্তরপদ, এই দুটো মিলিয়ে যখন সমাস গঠিত হয় তখন তাকে বলছি আমরা সমসমান পদ। দেখো এক্ষেত্রে আমরা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ পেলাম কোনটা, রামানুজ। আর সমসমান পদ এখনই বুঝিয়ে দিলাম, পূর্ব আর পরপদ মিলিয়ে উভয় মিলে তৈরি হচ্ছে সমসমান। তাহলে যেটা আমি প্রথমে বোঝালাম, একই জিনিস, যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় এই দুটো পদ নিয়েই সমাস গঠিত হচ্ছে, সেই জন্যে এটা হচ্ছে সমসমান পদ। ঠিক আছে, এরপর আমরা আসব ব্যাস বাক্য বা সমাস বাক্য কাকে বলে। ব্যাস বাক্য কাকে বলে, একই জিনিস, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ব্যাস বাক্য বা সমাস বাক্য। যেমন দেখো রামের অনুজ, এটা ব্যাস বাক্য। দেখো রামের অনুজ, এখানে রামানুজ, এক কথায় হচ্ছে এক্ষেত্রে সমসমান পদ যেটা আমরা করছি সেটাই আমাদের এক্ষেত্রে হচ্ছে ব্যাস বাক্য রূপে বা সমাস বাক্য রূপে ব্যবহৃত হচ্ছে। আমি একটা ছকের মাধ্যমে জিনিসটা আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি, যারা এখানে বুঝতে পারোনি তারা একটু দেখে নাও বা বুঝে নাও। দেখো আমি এতক্ষণ উদাহরণ কোনটাকে টানলাম, রামানুজ, তাই তো? এই রামানুজকে উদাহরণ নিলাম, এটা ধরো একটা সমাস করতে দিল। রামানুজ আমি ভাঙলে কি কি পাচ্ছি, রামের অনুজ, দুটো পেলাম। রামের হচ্ছে পূর্বপদ, অনুজ হচ্ছে পরপদ বা উত্তরপদ। ঠিক আছে, দেখো তারপরে আমরা ব্যাস বাক্য কাকে বলবো, এই গোটা দুটোই মানে পূর্বপদ পরপদ উভয় পদকে বলা হচ্ছে আমরা কি বলছি না, ব্যাস বাক্য। রামানুজকে আমরা কি বলবো, রামানুজ যখন তৈরি হলো, রামের অনুজ থেকে আমরা পেলাম রামানুজ, যেহেতু এক পদে পরিণত করলাম সেই জন্য আমরা এটা বলছি সমস্ত পদ। ঠিক আছে, এবার দেখো যার দ্বারা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে সমসমান পদ। এই রামের অনুজ দ্বারা গঠিত যেহেতু হচ্ছে সেই জন্য আমরা এই রামানুজ থেকে আমরা ভেঙে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমসমান পদ। ঠিক আছে, আবার বলি, রামের হচ্ছে পূর্বপদ, অনুজ হচ্ছে পরপদ, দুটো মিলিয়ে উভয়ে তৈরি হলো রামানুজ। ঠিক আছে, সেটা হচ্ছে সমস্ত পদ। রামের অনুজ হচ্ছে ব্যাস বাক্য বলবো আমরা। সন্ধি আর সমাসের পার্থক্যে আসবো এবার। সন্ধি আর সমাস, দেখো সন্ধি কি না, মিলনগত। প্রথম হচ্ছে আমরা প্রথম ভাগটা নিলাম কি না, মিলনগত। সন্ধিতে শব্দ জোড়া হয় না,
সন্ধিতে শব্দ জোড়া হয় না, জোড়া হয় একটি শব্দের শেষ ধ্বনির সঙ্গে অন্য একটি শব্দের প্রথম ধ্বনি, অর্থাৎ সন্ধি হলো ধ্বনিগত মিলন। এক কথা হচ্ছে সন্ধি হচ্ছে ধ্বনিগত, যেমন বিদ্যালয়, বিদ্যা আর আলয়, ঠিক আছে। আর সমাস কি? সমাস হলো দুই বা ততোধিক শব্দে, এখনই বললাম দুই পদ, দুটি বা তিনটি বা যে কোনো চারটি পদও হতে পারে, এক পদে পরিণত করাই হচ্ছে সমাস, ঠিক আছে। তাহলে এখানে কি এইটা থেকে পেলাম হচ্ছে ধ্বনিগত মিলন, এটা হচ্ছে ধ্বনিগত মিলন, আর এটা হচ্ছে কি অর্থগত মিলন। তাহলে দুটোর পার্থক্য হচ্ছে ধ্বনিগত আর অর্থগত, দুটো মিলন। আচ্ছা, তারপর দেখো বিভক্তি লোপ। পূর্বপদের বিভক্তি লোপ হয় না, মানে সন্ধিতে পূর্বপদের বিভক্তি লোপ হয় না। যেমন বাচস্পতি, এক্ষেত্রে দেখো বিভক্তি কি লোপ হলো না। বাচ যেমন আছে তেমনই থেকে গেল, শুধু বিসর্গ এলো। কিন্তু সমাসে কি, সমাসের ক্ষেত্রে কি না, বেশিরভাগ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়, ঠিক আছে। যেমন গাছ পাকা, সমাসবদ্ধ পদটিতে পূর্বপদ গাছে এ বিভক্তি দেখো লোপ পেয়ে গেছে, ঠিক আছে। গাছে এ বিভক্তি, যেমন গাছ পাকা, ঠিক আছে। সমাসবদ্ধ পদটিতে দেখো, মানে গাছ পাকা হচ্ছে সমাস দিয়েছে, কিন্তু সমাস যখন তুমি করবে তো কি, গাছে পাকা, দেখো এই যে এ বিভক্তিটা রয়েছে, এই যে এ বিভক্তিটা প্রথমে দেখো সমাসবদ্ধ পদে রয়েছে, সে সমাসবদ্ধ পদ মানে যখন তুমি সমাসবদ্ধ পদ করছো তখন গাছ পাকাতে তোমার এটা লোপ পেয়ে গেল। অর্থগত দিক থেকে দেখো বিদ্যালয়, ঠিক আছে। বিদ্যালয় যখন সন্ধি করব বিদ্যযুক্ত আলয়, এই বিদ্যাযুক্ত আলয়ের ক্ষেত্রে একই মানে থাকছে, কিন্তু বিনা পানি কি, বিনা পানি দেবী সরস্বতীকে বোঝায় কিনা, কিন্তু আমরা কিভাবে অর্থ দিক থেকে চেঞ্জ হয়ে যায় দেখো, হ্যাঁ, বিনা পানিতে জাহার, ঠিক আছে। তাহলে বিনা থাকলেই তাকে বিনা পানি বলা যায়, মানে হাতে বিনা থাকলেই তাকে বিনা পানি বলা যায়, এইভাবে আমরা সমাস করছি, কিন্তু অ্যাকচুয়াল মানেটা হচ্ছে বিনা পানি দেবী সরস্বতীকে বোঝানো হয়। সমাসের ক্ষেত্রে কিন্তু অক্ষুণ্ণ থাকছে না, কিছু ক্ষেত্রে অক্ষুণ্ণ নাও থাকতে পারে, ঠিক আছে। তারপর দেখো পদক্রম। সন্ধিতে পদগুলি ক্রম অক্ষুণ্ণ থাকে, পরপর সাজানো থাকে। সমাসে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে না, কখনো কখনো পদগুলির স্থান পরিবর্তন, যেমন পূর্বরাত্রি, দেখো প্রথমে পূর্ব ছিল তারপর রাত্রি ছিল, এখানে দেখো পদগুলো চেঞ্জ হয়ে গেল, রাত্রি আগে পূর্ব পরে হয়ে গেল, ঠিক আছে। আবার রাত্রির পূর্ব যদি দেয় তখন আবার এখানে চেঞ্জ হয়ে পূর্ব চলে এলো আগে, তারপর রাত্রি, মানে পরপর পদ নাও থাকতে পারে। এরপর আমরা আসবো সমাসের শ্রেণীবিভাগ, মানে সমাস কয় প্রকার কি কি। দেখো সমাসের শ্রেণীবিভাগ বলতে গেলে বর্ধমান পাঠক্রমে সমাসকে মোট 9টি ভাগে ভাগ করা হয়। কি কি? দ্বন্দ্ব সমাস, কেউ স্পেলিং ভুল করবে না, দয়ে বয়ে দন্তের নয়ে দয়ে বয়ে, দ্বন্দ্ব সমাস, ভালো করে স্পেলিংটা দেখে নাও। তারপর হচ্ছে কর্মধারয় সমাস, তারপর তৎপুরুষ সমাস, তারপর বহুব্রী সমাস, তারপর দ্বিগু, তারপর অব্যয়ীভাব, তারপর হচ্ছে নিত্য সমাস, তারপর আলোপ সমাস, তারপর হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস, ঠিক আছে। ব্যাসবাক, এবার এইগুলো গেল হচ্ছে আমার সমাসের 9টা, হ্যাঁ 9টা ভাগ গেল। এবার ব্যাসবাক্যের পদের ওপর ভিত্তি করে সমাসকে 4 ভাগে ভাগ করা হয়। দেখো এইখানে অনেক ছোট ছোট প্রশ্ন আসে, মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের জন্য বলছি, বিশেষ করে এখান থেকে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। দেখো উভয় পদ প্রধান পায় কোন সমাসে? উত্তর হবে দ্বন্দ্ব সমাস। পরপদ প্রধান হয় কোন সমাসে? দ্বিগু, কর্মধারায় ও তৎপুরুষ সমাসে। পূর্বপদ প্রধান, একমাত্র পূর্বপদ একটা সমাসেই প্রধান হয়, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাসে। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, পূর্বপদ প্রধান হচ্ছে অব্যয়ীভাব, উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, পরপদ হচ্ছে দ্বিগু, কর্মধারায় তৎপুরুষ। আর অন্য পদ মানে পূর্ব আর পরপদ কোনো অর্থই প্রাধান্য পায় না, অন্য কোনো একটি অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে বহুব্রী সমাসে, ঠিক আছে। দেখো এই যে ভাগটা, এই দ্বন্দ্ব সমাসের ভাগটা, এটা একটা ছোট্ট করে আমি একটা ভিডিও আনবো, সেখানে দ্বন্দ্ব সমাসের ভাগ নয়, সমাসের যে ভাগটা, দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, তার যে ভাগগুলো
তার ভাগগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও আনবো, ভাগগুলো জাস্ট বোঝাবো, তারপর আমরা একটা একটা করে ভাগে আসবো এবং প্রত্যেকটা পর্ব অনুযায়ী ভিডিও দেওয়া হবে। আজকে এই যে ক্লাস করানো হলো, এক্ষেত্রে যদি কারোর কোনো অসুবিধা থাকে, সমাসবদ্ধ পদ কী, সমস্যমান পদ কী, এইগুলো নিয়ে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে দেবে। আমি আরও ভালো করে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। Audio Jungle.